অ্যাক্সিডেন্টে তার বাবা মারা গেল, আর তাদের পরিবারের শোকের ছায়া নেমে এলো। দুই বোনের ছোট্ট একটা পরিবার, সেখানে দেখাশোনা করার মতো কেউ নেই, না তো আছে তাদের দায়িত্ব নেওয়ার মতো কেউ। প্রিয়াঙ্কার বাবা মা দুজনে ভালোবেসে বিয়ে করেছিল, তাই তাদের দাদাবাড়ি এবং নানাবাড়ি কারোর সঙ্গে তাদের সেরকম কোনো যোগাযোগ বা সম্পর্ক ছিল না। এমন অবস্থায় দুই বোন ভীষণ চিন্তিতও হয়ে পড়ে এবং কী করবে চিন্তা ভাবনা করতে থাকে। তখনই প্রিয়াঙ্কা তার বোনকে সান্ত্বনা দিয়ে বলতে থাকে, দেখ বোন, আমার তুই কোনো চিন্তা করিস না। আমি যত দিন বেঁচে আছি তোর কোনো চিন্তা নেই। আমি দেখছি কি করা যায়। আমি নিশ্চিত কিছু একটা ব্যবস্থা করে নিতে পারবো। কিন্তু আপু, তুমি তো একটা মেয়ে মানুষ, তুমি কী বা করতে পারবে? তাছাড়া এই শহরের চাকরি পাওয়াটাও অত সহজ কাজ নয়। তোকে না বললাম তোর চিন্তার কোনো কারণ নেই, আমি তো আছি। আমি ঠিক কিছু একটা করে নেব। তুই ঠিক মতো পড়াশোনাটা মনোযোগ দিয়ে করার, বাকি সব কিছু আমার উপর ছেড়ে দে। এই বলে প্রিয়াঙ্কা তার বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঘুম পাড়িয়ে দিতে লাগলো। আর এদিকে সে বসে বসে চিন্তা করতে লাগলো কিভাবে কি করবে। এই শহরে এখন আর তাদের আপন বলতে কেউ থাকলো না। তারা যে কারোর কাছ থেকে কোনো সহযোগিতা নেবে তারও কোনো ব্যবস্থা নেই, তাই আরও বেশি চিন্তিত প্রিয়াঙ্কা। এদিকে পরের দিন প্রিয়াঙ্কার এক বান্ধবী তাকে ফোন দেয়। দোস্ত, কি অবস্থা, কেমন আছিস? এই তো রে ভাই, আছি কোনো রকম, না মরে বেঁচে থাকা যেটাকে বলে। দেখ, যেটা হওয়ার সেটা হয়ে গেছে। আল্লাহ উত্তম ফয়সালাকারী। তিনি যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন, তাই ওনার সিদ্ধান্তের উপর অসন্তুষ্ট হয়ে কোনো লাভ নেই। না, আমি আল্লাহর উপর অসন্তুষ্ট নই। তবে তুই তো জানিস, বাবা ছিলেন আমাদের ফ্যামিলিতে একমাত্র উপার্জন সক্ষম ব্যক্তি। এখন আমি আমার বোনকে নিয়ে কিভাবে থাকবো বল? হ্যাঁ, সেটা আমি বুঝতে পেরেছি। যাই হোক, তুই কোনো চিন্তা করিস না, আমি দেখি কিছু করা যায় কি না। আসলে আমার বাবার বন্ধুরা একটা আইটি কোম্পানি আছে, ওখানে কথা বলে দেখব। এই বলে রিয়া ফোনটা কেটে দেয়। এরপর চলে যায় প্রায় 3 দিন। 3 দিন পর রিয়া আবারও প্রিয়াঙ্কাকে ফোন দেয়। দোস্ত, তোর জন্য একটা খুশির খবর আছে। আমি তোকে বলেছিলাম না, আমার বাবার এক বন্ধুর আইটি কোম্পানি আছে, ওখানে কথা বলেছিলাম। তো কি হলো? আমার একটা চাকরির ব্যবস্থা হবে তো? তা না হলে দেখ, আমি খুব সমস্যায় পড়ে গেছি, কি করব কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ রে ভাই, আব্বু ওনার সঙ্গে কথা বলেছিল। উনি বলেছেন উনি এখন অফিস সামলান না, ওনার ছেলে এখন সব কিছু সামলান, তাই উনি ওনার ছেলেকে বলে দেবেন। আর তুই আগামীকাল সকাল সকাল রেডি হয়ে ওখানে চলে যাস। আমি ঠিকানাটা তোকে মেসেজে পাঠিয়ে দেব। অসংখ্য ধন্যবাদ তোকে। তোকে যে আমি কি বলে কৃতজ্ঞতা জানাবো সেটাই বুঝতে পারছি না। কৃতজ্ঞতা জানানোর কিছুই নেই, তুই আমার বন্ধু। আমি যদি তোর বন্ধু হই, তোর জন্য এইটুকু করতে না পারি, তাহলে আমি তোর কেমন বন্ধু হলাম? এরপর তারা দুই বান্ধবী মিলে আরও বেশ কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। আর এদিকে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রিয়াঙ্কা ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। তার বোন ঘুম থেকে উঠেছে সকাল 8:30টার দিকে। প্রিয়াঙ্কা কীভাবে রেডি হয়ে বের হচ্ছে দেখে তার ছোট বোন তাকে জিজ্ঞাসা করে, কী ব্যাপার আপু, সকাল সকাল রেডি হয়ে কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, আসলে তুই তো জানিস আমার বান্ধবী রিয়ার ব্যাপারে। ও একটা কোম্পানিতে আমার চাকরির জন্য কথা বলেছে। ওরা বলেছে ওখানে গিয়ে ইন্টারভিউ দিতে, তাই যাচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে আপু, তাহলে ভালোভাবে যাস, আর পৌঁছে ফোন। প্রিয়াঙ্কা তখন আচ্ছা ঠিক আছে এই কথা বলে বাসা থেকে বের হয়ে চলে গেল। ওয়েটিং রুমে প্রায় 1 ঘন্টা ধরে বসে আছে, কিন্তু এখনো কোনো খবর পেল না। প্রায় 1 ঘন্টা পরও একজন লোক এসে প্রিয়াঙ্কাকে বল, আপনি প্রিয়াঙ্কা? জি, আমি প্রিয়াঙ্কা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সঙ্গে চলুন, স্যার আপনাকে ডাকছে। এই বলে লোকটা সামনের দিকে এগোতে লাগলো। আর তখন প্রিয়াঙ্কাও ওই লোকটাকে অনুসরণ করে সামনের দিকে এগোতে থাকে। একটা কেবিনের সামনে এসে দাঁড়ালো, আর তারপর লোকটা প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলল, আপনি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করুন, স্যার কেউ একজনের সঙ্গে ফোনে কথা বলছে, কথা বলা শেষ হলেই আপনাকে ডেকে নেব। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি অপেক্ষা করছি। এই বলে সেই লোকটা সেখান থেকে চলে গেল। আর এদিকে প্রিয়াঙ্কা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। প্রায় 10 মিনিট পর ভেতর থেকে আওয়াজ আসলো। মিস প্রিয়াঙ্কা, ভিতরে আসুন। গলার আওয়াজ শুনে প্রিয়াঙ্কা ভিতরে গেল। একজন লোক মাথা নিচু করে একটা ফাইলে চোখ বুলাচ্ছে। তার চেহারাটা ঠিক মতো বোঝা যাচ্ছে না। তখন প্রিয়াঙ্কা বলল, আসসালামু আলাইকুম স্যার, আমি প্রিয়াঙ্কা। আজ আপনার সঙ্গে আমার দেখা করতে আসার কথা ছিল।
একটা চাকরির ব্যাপারে কথা বলার জন্য। হ্যাঁ, আপনি বসুন। এই কথা বলে নীল ফাইলের কাজটা শেষ করে। তারপর প্রিয়াঙ্কার দিকে তাকালো। সে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে একদম হতবাক। সে যেন চোখের পলক ফেলতে ভুলে গেছে। প্রিয়াঙ্কার চোখ দুটো দেখে সে এমনভাবে তাকিয়ে আছে যেন সে ওই চোখের মায়ে মুহূর্তের মধ্যেই আবদ্ধ হয়ে গেছে। প্রায় 5 মিনিট সময় কেটে গেল। নীল অপলক দৃষ্টিতে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে আছে। তখন প্রিয়াঙ্কা কিছুটা ইতস্তত বোধ করে একটু নড়ে চড়ে বসলো আর বলতে লাগলো। আসলে আমি আপনার সঙ্গে আমার চাকরির ব্যাপারে কথা বলতে এসেছিলাম। প্রিয়াঙ্কার কথায় নীল বাস্তবে ফিরে আসে আর তারপর বলতে থাকে। হ্যাঁ, আসলে আমার বাবার বন্ধুর মেয়ে রিয়া নাকি আপনার ব্যাপারে আমার বাবার সঙ্গে কথা বলেছিল। যাই হোক, আপনার সিভিটা দিন আগে। আমি আপনার ব্যাপারে একটু বোঝে তো নেই, তারপর না হয় চাকরির ব্যাপারে কথা বলি। প্রিয়াঙ্কা তখন মাথা নাড়িয়ে হাত থেকে ফাইলটা নীলের দিকে এগিয়ে দিল। নীল ফাইলটা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ কাগজগুলো এপিট-ওপিট নড়াচড়া করে দেখলো আর তারপর বলতে লাগলো। পড়াশোনায় তো আপনি খুবই ভালো ছিলেন, তাহলে এভাবে আমাদের মতো ছোট্ট একটা কোম্পানিতে চাকরি নেওয়ার কারণটা কি জানতে পারি? স্যার, আসলে আমি মিথ্যা বলবো না। আমার বাবা মারা গিয়েছে, এই মুহূর্তে আমাদের মাথার উপর ছায়া দেওয়ার কেউ নেই। তাই ছোট বোন এবং নিজের দায়িত্ব নেওয়ার জন্য আমাকে চাকরি নেওয়ার চেষ্টা করতে হচ্ছে। ও আচ্ছা, এই ব্যাপার, বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি সব কিছুই দেখলাম। আমি আপনাকে আমার ম্যানেজিং ডিপার্টমেন্টের জন্য রাখতে চাই। আপনি কি কাজটা করবেন? হ্যাঁ স্যার, অবশ্যই। কারণ এই মুহূর্তে একটা চাকরি আমার খুব প্রয়োজন। আমি যে কোনো চাকরি হলেই করতাম, কারণ এই মুহূর্তে 2 বোনের দায়িত্ব নেওয়ার জন্য আমাকে কিছু একটা করতেই হবে। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার ফোন নাম্বারটা আমাকে দিয়ে যান। আমি রাতে বাবার সঙ্গে কথা বলে তারপর আপনাকে জানিয়ে দেব। প্রিয়াঙ্কা তখন আর কোনো কথা না বলে নিজের মোবাইল নাম্বারটা একটা কাগজে লিখে সেটা নীলের হাতে তুলে দিয়ে সেখান থেকে চলে আসলো। বাসায় আসতেই তার ছোট বোন তাকে বলতে লাগলো। কি হলো আপু, তোর চাকরির ব্যবস্থা হলো নাকি হয়নি? এখনো তো কনফার্ম হয়ে কিছুই বলতে পারছি না। ওই লোকটার সঙ্গে তো কথা বলে আসলাম। ওই লোকটা আমাকে বলল রাতে আমাকে ফোন করে জানাবে আমার চাকরি হবে কি হবে না। তাই রাত পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে নিজের রুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে দুপুরের খাবার তৈরি করলো। 2 বোন মিলে একসঙ্গে বসে দুপুরের খাবার খেলো। আর তারপর প্রিয়াঙ্কা নিজের রুমে গিয়ে কিছুক্ষণ সময় বিশ্রাম নিল। বিকেলবেলা আবার টিউশন পড়াতে যেতে হবে, কারণ প্রিয়াঙ্কা একটা টিউশন রেখেছে। চাকরিটা যদি না হয় তাহলে কিছু তো একটা করতেই হবে, সেই জন্য টিউশন পড়ানো শেষ করে প্রিয়াঙ্কা সন্ধ্যার আগেই বাসে ফিরে আসে। আর তারপর 2 বোনের জন্য রাতের খাবার তৈরি করে। ততক্ষণ প্রিয়াঙ্কার ছোট বোন দিশা নিজের পড়া কমপ্লিট করে। তারপর 2 বোন মিলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত তখন আনুমানিক 12টা বাজে। প্রিয়াঙ্কা তখন ঘুমাচ্ছিল। হঠাৎ করেই মোবাইলে ছোট্ট একটা মেসেজ আসলো। প্রিয়াঙ্কা ভেবেছে হয়তো সিম অফিস থেকে মেসেজ এসেছে, তাই সে মেসেজটা সিন না করেই শুয়ে রইল। একটু পর আবারও একটা মেসেজ আসলো, তাই প্রিয়াঙ্কা মোবাইলটা হাতে নিল আর তখনই দেখতে পেল একটা আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে। আপনি কি মিস প্রিয়াঙ্কা বলছেন? আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। এটা দেখে প্রিয়াঙ্কা মেসেজে রিপ্লাই করলো। হ্যাঁ, আমি প্রিয়াঙ্কা বলছি, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আর আমার সঙ্গেই বা কি কথা বলতে চান? মেসেজটা পাঠানোর সঙ্গে সঙ্গেই নীল কল করলো আর তারপর বলতে লাগলো। আপনি তো দেখছি খুব বড় মনের মানুষ। আজ সকালে তো আপনি আমার অফিসে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে আসলেন, আর এখন বলছেন আমি কে আর কেন আপনাকে ফোন করেছি। ও আসলে আপনি? আমি চিনতে পারিনি, সরি তার জন্য। ইটস ওকে। আপনাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। আমি আপনার ব্যাপারে বাবার সঙ্গে কথা বলেছিলাম। বাবা বলল আপনাকে চাকরিটা দিয়ে দিতে। সত্যি বলছেন আপনি? আপনার সঙ্গে কি আমার মজা করার সম্পর্ক নাকি যে আমি আপনার সঙ্গে মজা করব? না স্যার, ব্যাপারটা আসলে সেরকম নয়। না স্যার, ব্যাপারটা আসলে সেরকম নয়। দেখুন, আমার জন্য একটা চাকরি পাওয়া মানে আকাশের চাঁদ হাতে পাওয়ার সমান। তাই আমি একটু বেশি খুশি হয়ে গেছিলাম। এত খুশি হওয়ার কিছুই নেই। আমার অফিসে চাকরি করাটা কিন্তু অতটা সহজ কাজও নয় যতটা আপনি মনে করছেন। বাই দ্য ওয়ে, আপনি কাল থেকে ডিউটিতে জয়েন করেন, তাহলেই বাদ বাকি সব কিছু বুঝে যেতে পারবেন। আমাকে কি কাল থেকেই ডিউটিতে জয়েন করতে হবে? যদি চাকরি করার ইচ্ছে থাকে তো। এই বলে নীল ফোনটা কেটে দিল আর এদিকে প্রিয়াঙ্কার মনের খুশি যেন আর ধরে রাখতে পারছে না। ওই রাত 12টার সময় এসে রুম থেকে বের হয়ে তার ছোট বোনের রুমের দরজায় নক করে।
এত রাতে তার ছোট বোন তাকে দেখতে পেয়ে অনেকটাই ভয় পায়। সে আতঙ্কিত কণ্ঠে তার বোনকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার আপু, কিছু হয়েছে নাকি? এত রাতে তুমি কখনোই আমাকে ঘুম থেকে ডেকে তোলো না। এত খুশির খবর আছে, জানিস আমার চাকরিটা হয়ে গেছে। সত্যি বলছো আপু? হ্যাঁ, আমি একদমই সত্যি কথা বলছি। এই বলে সে তার বোনকে আনন্দে জড়িয়ে ধরে। আর তারপর দুই বোন মিলে বেশ কিছুক্ষণ এটা নিয়ে আনন্দ উল্লাস করে নিজেদের রুমে শুয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে রেডি হয়ে নিল প্রিয়াঙ্কা। আজ তার অফিসের প্রথম দিন বলে কথা, তাই একটু তাড়াতাড়ি যেতে হবে। প্রিয়াঙ্কা তার বোনের খাবার গুছিয়ে রেখে নিজে খাবার খেয়ে নিল আর তারপর বাসা থেকে বের হয়ে চলে গেল। তার বাসা থেকে অফিসের দূরত্ব ছিল প্রায় 1 ঘন্টার মতো, তাই তাকে বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছিল বাস স্ট্যান্ডে। কিন্তু বাস আসছিল না। প্রায় 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছে প্রিয়াঙ্কা, কিন্তু বাস আসার কোনো নামগন্ধ নেই। তাই প্রিয়াঙ্কা মনে মনে বলতে থাকে, হায় আল্লাহ, এটা কি হতে চলেছে আমার সঙ্গে? আজকে চাকরিতে আমার প্রথম দিন, আর আজকে যদি আমি লেট করে অফিসে যাই তাহলে আমার সঙ্গে কি হবে সেটাই তো ভাবতে পারছি না। এই বলে প্রিয়াঙ্কা দোয়াদুরুদ পড়তে লাগলো যেন তাড়াতাড়ি বাস চলে আসে আর সে চাকরির প্রথম দিন সে সময় অফিসে পৌঁছাতে পারে। কিন্তু সেটা আর হলো না, কারণ প্রিয়াঙ্কার অফিস ছিল সকাল 9টায় আর বাস এসেছে যখন 8:40 বাজে। ঠিক তখন অফিসে পৌঁছাতে তার 9:30 বেজে গেল। প্রিয়াঙ্কা অফিসের গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেই অফিসার সিকিউরিটি গার্ড তাকে বলল, ম্যাডাম, আপনাকে স্যার বলেছেন সরাসরি ওনার কেবিনে চলে যেতে। প্রিয়াঙ্কা কথাটা শুনে মনে মনে কিছুটা ভয় পেল, কারণ সে বুঝতে পারছে আজকে অফিসে তার প্রথম দিন আর আজকে সে লেট করে এসেছে। এর জন্যই নিশ্চয়ই তাকে কোনো না কোনো পানিশমেন্ট পেতে হবে। এই কথা চিন্তা করতে করতে ধীর পায়ে প্রিয়াঙ্কা অফিসের ভেতরে প্রবেশ করলো এবং নিজের কেবিনের সামনে দাঁড়ালো। কেবিনের সামনে যেয়ে নক করতেও সাহস পাচ্ছে না, এতটাই ভয় লাগছে তার। তারপরও মনের সাহস সঞ্চার করে কেবিনের দরজায় নক করলো আর বলল, গুড মর্নিং স্যার, আমি ভেতরে আসতে পারি? গুড মর্নিং। এসব কি মিস প্রিয়াঙ্কা? আজকে অফিসে আপনার প্রথম দিন, আজকে আপনি লেট করে আসলেন। আপনাকে চাকরি দিয়ে কি আমি খুব বড় একটা ভুল করে ফেললাম নাকি? সেটাই তো বুঝতে পারছি না। তোর আসলে সেরকম কোনো ব্যাপার নয়। আমি বাসা থেকে বের হয়েছিলাম ঠিক সময়ে, তারপর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলাম, তখনই লেট হয়ে গেল। দেখুন, আমি আপনার কাছ থেকে কোনো এক্সকিউজ শুনতে চাই না। আমার কাছে অফিস টাইম মানে অ্যাকুরেট সকাল 9টা থেকে বিকেল 5টা, এর মধ্যে আমি কোনো অজুহাত শুনতে চাই না। অনেক জোরে ধমক দিয়ে এই কথাটা বলে নীল। আর নীলের ধমকের আওয়াজ শুনে প্রিয়াঙ্কা কিছুটা ভয় পেয়ে যায় আর তারপর থতমত হয়ে বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আমি আগামীকাল থেকে আরও সকাল সকাল বাসা থেকে বের হব, যাতে আমার অফিসে পৌঁছাতে লেট না হয়। ঠিক আছে, আপনি আপনার কেবিনে যান, আমি একটু পর আসছি। আপনার সমস্ত কাজ বুঝিয়ে দেব। প্রিয়াঙ্কা তখন নীলের কেবিন থেকে বের হয়ে আসে আর কেবিনের দরজার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। প্রায় 10 মিনিট পর নীল কেবিন থেকে বের হয় আর প্রিয়াঙ্কাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কী ব্যাপার? আপনাকে না বললাম আপনার কেবিনে গিয়ে আমার জন্য অপেক্ষা করতে, কিন্তু তারপরও আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? আসলে স্যার হয়েছে কি, আমি তো আমার কেবিন কোনটা হবে সেটাই জানি না, তাই এখানেই দাঁড়িয়েছিলাম। নীল তখন প্রিয়াঙ্কাকে তাকে অনুসরণ করতে বলে আর সে সামনের দিকে অগ্রসর হতে থাকে। প্রিয়াঙ্কা তখন কোনো কথা না বলে নিজেকে অনুসরণ করতে থাকে। নীল পাশেই একটা কেবিনে সে প্রবেশ করে আর তারপর বলে, এটাই আপনার কেবিন, আজ থেকে আপনি এখানে বসেই ডিউটি করবেন। আর হ্যাঁ, আমি আমাদের পুরনো ম্যানেজারকে কল দিয়ে বলে দিয়েছি, উনি এসে আপনাকে সমস্ত কাজ বুঝিয়ে দেবেন। তখন প্রিয়াঙ্কা নীলের কাছে জিজ্ঞাসা করে পুরনো ম্যানেজার কখন আসবেন। তখন নীল প্রিয়াঙ্কাকে ধমক দিয়ে বলতে থাকে, যখন ইচ্ছা হবে তখন আসবে, আপনার এত তাড়া কেন? ওনার যখন ইচ্ছা হবে তখন আসবে, আপনি এখানে বসেই অপেক্ষা করতে থাকুন। আর একটা কথা আপনাকে শেষবারের মতো বলে দিচ্ছি, আমি কিন্তু এত কথা বলা একদম পছন্দ করি না, তাই আমার সঙ্গে এত কথা বলতে আসবেন না। কেবিন থেকে বের হয়ে চলে গেল। আর এদিকে প্রিয়াঙ্কা বসে বসে অপেক্ষা করতে থাকে কখন ম্যানেজার আসবে আর তাকে সমস্ত কাজ বুঝিয়ে দেবে। একা একা বসে থাকতেও তার বোরিং লাগছিল, সময় যেন কাটতে চাইছিল না, কিন্তু কিছুই করার নেই। আজকে তার অফিসের প্রথম দিন, আজকে তো আর উল্টাপাল্টা কিছু করা যাবে না, তাই সে অপেক্ষা করতে লাগলো।
ম্যানেজার আস্তে আস্তে দুপুর 2টা বেজে গেল। সে পর্যন্ত প্রিয়াঙ্কা একা একা বসে অপেক্ষা করছিল। ম্যানেজার এসে প্রিয়াঙ্কাকে সমস্ত কাজ বুঝিয়ে দিল আর তারপর তিনি চলে গেল। প্রিয়াঙ্কা নিজের মতো করে কাজ করতে লাগলো। বিকেল 3টার দিকে নীল প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে আসলো আর বলল, কি ব্যাপার মিষ্টি আঙ্কেল, নতুন আর প্রথম দিন আপনার কেমন কাটছে? এই তো আলহামদুলিল্লাহ ভালোই, তবে যেহেতু আমার পূর্ব কোনো চাকরির অভিজ্ঞতা নেই তাই একটু বুঝে নিতে সময় লাগছে। হ্যাঁ, সেটা তো অবশ্যই। নতুন একটা কাজ বুঝতে গেলে তো সময় লাগবেই। যাই হোক, আপনি কি লাঞ্চ করেছেন? তখন প্রিয়াঙ্কা বলতে থাকে সে আজকে যেহেতু অফিসের প্রথম দিন তাই বাসা থেকে আসার সময় খাবার নিয়ে আসেনি, আর তার হাতে সেরকম কোনো টাকাও নেই যে সে খাবার কিনে খাবে। এই কথা শুনে নীল কিছুটা রেগে গেল আর প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, আরে সেটা আপনি আমাকে বলবেন তো, আমি আপনার খাবারের ব্যবস্থা করে দিতাম। না স্যার, সেরকম কিছুই করতে হবে না। আমার এমনিতে মাঝে মধ্যে একবেলা না খেয়ে থাকার অভ্যাস আছে। আজকের দিনটাই তো, কিচ্ছু হবে না। আগামীকাল থেকে আমি খাবার নিয়ে আসবো। এই বলে প্রিয়াঙ্কা কাজ করতে থাকে। আর এদিকে নীল তখন কেবিন থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পর হাতে একটা পার্সেল নিয়ে আবারও প্রিয়াঙ্কার কেবিনে প্রবেশ করলো। প্রিয়াঙ্কা নীলকে দেখে উঠে দাঁড়ালো আর তারপর জিজ্ঞাসা করলো। স্যার, কোনো প্রবলেম হয়েছে নাকি? তখন নীল বলতে থাকে, কোনো প্রবলেম হতে যাবে কেন? আর প্রবলেম হলে কি বস তার এমপ্লয়ের কেবিনে আসতে পারবে, নয়তো কি আসতে পারবে না? এখানে আপনার দুপুরে খাবার রাখা আছে, খাবারটা খেয়ে তারপর কাজ করুন। তখন প্রিয়াঙ্কা বলতে থাকে তার খাবার খাওয়ার কোনো প্রয়োজন নেই, সে বাসায় গিয়ে খাবার খাবে। তখনই নীল ধমক দিয়ে প্রিয়াঙ্কাকে বলতে থাকে, আপনাকে বললাম খাবারটা খেয়ে নিতে, তারপরও আপনি আমার মুখে মুখে কেন কথা বলছেন? প্রিয়াঙ্কা তখন আর কোনো কথা বলল না, চুপচাপ সেখানে দাঁড়িয়ে রইল। নীল খাবারের প্যাকেটটা রেখে সেখান থেকে বের হয়ে চলে গেল। প্রিয়াঙ্কা তখন নিজের কাজকর্ম কিছুক্ষণের জন্য বন্ধ রেখে খাবারটা খেয়ে নিল আর তারপর আবারও কাজ করতে লাগলো। অফিস ছুটি হলো বিকেল 5টায়। প্রিয়াঙ্কা তখন আবারও অফিসের সামনে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছে। বিকেল 5:30টার দিকে নীল অফিস থেকে বের হয় আর প্রিয়াঙ্কাকে সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখে নীল বলে, কি ব্যাপার, এখনও কি গাড়ির জন্য অপেক্ষা করছেন নাকি? হ্যাঁ স্যার, আসলে বাসের জন্য অপেক্ষা করছি। সিএনজি কিংবা অটোতে গেলে তো টাকা বেশি লাগবে, কিন্তু আমার কাছে তো অত টাকা নেই তাই। কথাটা শুনে বেশ কিছুক্ষণ চুপ করে থাকে নীল আর তারপর বলতে থাকে, আপনি চাইলে কিন্তু আমার সঙ্গে যেতে পারেন, আমি আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারি। না স্যার, সেটার কোনো প্রয়োজন হবে না, আমি বাসে করেই পৌঁছে যেতে পারবো। প্রিয়াঙ্কা সেখানেই দাঁড়িয়ে রইল। নীল তখন আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। কারণ প্রথম দিন পরিচয়ে একটা মেয়ের সঙ্গে এত কথা বলা ছেঁচড়ামি ছাড়া অন্য কিছুই মনে হয় না, তাই সে বাসায় চলে আসে। এদিকে অফিস 5টায় ছুটি হলেও প্রিয়াঙ্কার বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। তার ছোট বোন তাকে দেখে জিজ্ঞাসা করে, কি ব্যাপার আপু, তোমার ফিরে আসতে এত দেরি হলো কেন? ওই তো বাসের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, বাস আসতে দেরি হলো তাই আর কি। এই কথা বলতে বলতে প্রিয়াঙ্কা কাঁধের ব্যাগটা সোফার উপরে রেখে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে কিছুক্ষণ বিশ্রাম নিল। তখন তার ছোট বোন তাকে 1 কাপ চা বানিয়ে দিল। সে চাটা খেয়ে নিজেকে একটু হালকা করে নিল আর তারপর তাদের দুজনের জন্য রাতের খাবার তৈরি করলো। খাওয়া দাওয়া শেষ হলে ঘুমাতে যাবে, ঠিক এই সময় ফোনে একটা কল আসলো। প্রিয়াঙ্কা মোবাইলটা হাতে নিয়ে দেখে গতকালকের সেই নাম্বারটা, মানে তার অফিসের বস তাকে ফোন করেছে। প্রিয়াঙ্কা মনে মনে ভাবতে লাগলো এই সময়ে বস আবার কেন তাকে ফোন করলো। এই 7-5 চিন্তা করতে করতে সে ফোনটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম স্যার, আপনি এত রাতে আমাকে ফোন করেছেন কেন? কোনো প্রবলেম হয়েছে নাকি? প্রিয়াঙ্কার এই কথা শুনে নীল ধমক দিয়ে প্রিয়াঙ্কাকে বলে, এই আপনি সব সময় এত বেশি বুঝেন কেন? আপনাকে কি বলেছি আমার কোনো প্রবলেম হয়েছে? প্রিয়াঙ্কা নীলের কণ্ঠ শুনে বুঝতে পারে নীল রেগে আছে, তাই সে শান্তভাবে আবারও নীলকে বলে, না মানে আসলে স্যার, এখন তো রাত প্রায় 11টার কাছাকাছি, এত রাতে ফোন দিয়েছেন তো তাই জিজ্ঞেস করছিলাম। নীল যখন কারোর সঙ্গে কোনো কথা বলে তখন যদি কেউ তাকে উল্টোপাল্টা প্রশ্ন করে তাহলে তার মেজাজ খুব বেশি খারাপ হয়ে যায়। আর এদিকে প্রিয়াঙ্কা এরকম কথা শুনে তার মাথা খারাপ হয়ে গেছিল, তাই সে ধমক দিয়ে প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, মিস প্রিয়াঙ্কা, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি আপনার বস, তাই আমি আপনাকে যে কোনো সময় ফোন করতেই পারি। হ্যাঁ স্যার, সেটা ঠিক আছে, কিন্তু সেটা অফিসের টাইমে। ইউ জাস্ট শাট আপ। আমার মুখের উপর কথা বললে
আপনি চাকরিতে 2 দিনও টিকতে পারবেন না বলে দিলাম। নীলের গলার আওয়াজ শুনে প্রিয়াঙ্কা অনেকটাই ভয় পেয়ে যায়, কারণ নীল খুব রেগে গিয়ে কথাগুলো বলছে। আর ভয় পাওয়ার সবচাইতে বড় কারণ হলো প্রিয়াঙ্কা নিজের অফিসে চাকরি করছে। এখন যদি প্রিয়াঙ্কার চাকরিটা চলে যায় তাহলে তাকে খুব বড় একটা সমস্যায় পড়তে হবে, কারণ এই শহরে চাকরি পাওয়া যে মোটেও সহজ কথা নয়। তাই প্রিয়াঙ্কা আর কোনো কথা না বলে চুপচাপ ফোনের অপর প্রান্তে বসে নীল কি বলবে সেটা শোনার অপেক্ষা করতে থাকে। বেশ কিছুক্ষণ চুপ থাকার পরে নীল বলতে থাকে, মিস প্রিয়াঙ্কা, কাল আপনাকে আমার সঙ্গে একটা মিটিংয়ে যেতে হবে। আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা পিঙ্ক কালারের শাড়ি পরে আসবেন। ওতে আপনাকে না দারুণ বানাবে। বসের এরকম প্রস্তাবে প্রিয়াঙ্কা কখনোই আশা করেনি, তাই সে নীলকে বলতে থাকে, না মানে আসলে স্যার আমি তো শাড়ি পরতেই পারি না, তাছাড়া আমার পিঙ্ক কালারের কোনো শাড়িও নেই। ওই কথাটা শোনার জন্যই হয়তো মনে মনে নীল অপেক্ষা করছিল, তাই সে কথাটা শোনা মাত্রই বলতে লাগলো, কোনো সমস্যা নেই, আমাদের মিটিংটা সকাল 10টায়। আপনি সকাল 8টার মধ্যেই আপনার বাসায় একটা পার্সেল পেয়ে যাবেন। বসের কাছ থেকে এরকম অফার পেয়ে প্রিয়াঙ্কার সঙ্গে সঙ্গে অফারটা রিজেক্ট করে আর সরাসরি নীলকে বলে দেয় সে কোনো পার্সেল রিসিভ করতে পারবে না আর কারোর থেকে কোনো গিফটও নিতে পারবে না। এই কথা শুনে নীল খুব রেগে যায় আর বলে প্রিয়াঙ্কা নীলের অফিসের চাকরিটা করতে চায় নাকি করতে চায় না। এই কথা শুনে প্রিয়াঙ্কা বলে চাকরি করার জন্যই তো সে চাকরি নিয়েছে। আর ঠিক তখনই নীল প্রিয়াঙ্কাকে বলে যদি প্রিয়াঙ্কা চাকরিটা করতে চায় তাহলে নীল তাকে যেটা বলবে সেটাই তাকে মেনে চলতে হবে। প্রিয়াঙ্কা তখন আর কোনো উপায়ান্তর না পেয়ে নীলের কথাটা মেনে নেয়। আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতেই প্রিয়াঙ্কা কলিং বেলের আওয়াজ শুনতে পায়। দরজাটা খুলতেই দেখতে পেল একজন ডেলিভারি ম্যান একটা পার্সেল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। প্রিয়াঙ্কাকে দেখা মাত্রই ওই ডেলিভারি ম্যান প্রিয়াঙ্কার হাতে পার্সেলটা তুলে দিল আর সেখান থেকে চলে গেল। প্রিয়াঙ্কাও তখন আর কোনো উপায়ান্তর না পেয়ে পার্সেলটা নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। দুই বোনের জন্য নাস্তা বানানো শেষ হলে পার্সেলটা হাতে নিয়ে নিজের রুমে চলে যাচ্ছিল, তখনই তার ছোট বোন তার সামনে এসে দাঁড়ায়। তার হাতে পার্সেলটা দেখতে পেয়ে তার ছোট বোন বলতে থাকে, কি ব্যাপার আপু, তুমি পার্সেল কোথায় পেলে? কোনো কিছু অর্ডার করেছিলে নাকি? তখন প্রিয়াঙ্কা তার ছোট বোনকে সমস্ত ঘটনা খুলে বলে। সব কিছু শুনে তার ছোট বোন তাকে বলে, আপু, ব্যাপারটা তো আমার কাছে গোলমেলে লাগছে। আমার মনে হয় তোমার বস তোমার প্রেমে পড়ে গেছে। একদম থাপ্পড় মেরে তো সব কটা দাঁত ফেলে দেবো। তোকে কে বলেছে আমার বস আমার প্রেমে পড়েছে? যদি আর কখনো এসব ফালতু কথা আমাকে বলিস তাহলে তোর হাড্ডি গুড্ডি একদম গুঁড়ো করে দেবো। আরে আপু, তুমি আমাকে কেন কথা শোনাচ্ছ? তোমার বসের বিহেভিয়ার দেখে তো আমার সেরকমটাই মনে হচ্ছে, তাই বললাম। যাই হোক, ওটা তোমাদের পার্সোনাল ব্যাপার, এ ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। তখন প্রিয়াঙ্কা বলতে থাকে, হ্যাঁ একদমই তাই। বড়দের ব্যাপারে ছোটদেরকে এত কথা বলতে নেই। বড়দের ব্যাপারে বড়রাই ভালোভাবে বুঝে নেবে। এই কথা বলে প্রিয়াঙ্কা পার্সেলটা হাতে নিয়ে নিজের রুমে চলে গেল। আর প্যাকেটটা খুলতেই দেখতে পেল ওখানে অনেক সুন্দর একটা পিঙ্ক কালারের শাড়ি। আর শাড়িটা দেখে বেশি মনে হচ্ছে কম হলেও 10-15 হাজার টাকা তো হবেই। সেই সঙ্গে প্যাকেটের ভিতর ম্যাচিং করা বেশ কিছু জুয়েলারি। এগুলো থেকে প্রিয়াঙ্কা সঙ্গে সঙ্গেই তার অফিসের বসকে ফোন দিল। 2-3 বার রিং হতেই নীল ফোনটা রিসিভ করে আর বলতে থাকে, কি ব্যাপার মিস প্রিয়াঙ্কা, আপনি এত সকালে আমাকে ফোন দিলেন কেন? আপনাকে আমি এই জন্যই ফোন দিলাম যে আপনি এত দামি শাড়ি আর গহনা আমার জন্য কেন পাঠিয়েছেন। আপনাকে কাল কি বলেছিলাম মনে নাই? আপনি আমার সঙ্গে একটা মিটিংয়ে যাচ্ছেন, সেখানে আপনাকে আমার মতো হয়ে যেতে হবে। তাই কোনো কথা না বলে 9:30টার মধ্যে রেডি হয়ে বাসার সামনে থাকবেন। আমি আপনাকে পিক করে নেব। এরপর প্রিয়াঙ্কাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই নীল ফোনটা কেটে দিল। তারপরও প্রিয়াঙ্কা বেশ কয়েকবার নিয়ে গিয়ে ফোন করেছিল, কিন্তু নীল তার ফোনটা আর রিসিভ করলো না। অবশেষে অন্য কোনো উপায়ান্তর না দেখতে পেয়ে প্রিয়াঙ্কা ফ্রেশ হয়ে এসে এই শাড়ি আর গহনাগুলো পরিয়ে রেডি হয়ে নিল। টেবিলে নাস্তা করতে এসেছে, তখনই প্রিয়াঙ্কার ছোট বোন দিশা প্রিয়াঙ্কাকে দেখে বলতে লাগলো, আপু, এগুলো তো অনেক দামি জিনিস, তবে তোকে অনেক মানিয়েছে। শোন না, মিটিং থেকে এসে এই জিনিসগুলো আমাকে দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এগুলো যখন তোর পছন্দ হয়েছে তখন তুই নিয়ে নিস। এই কথা বলে দুই বোন একসঙ্গে বসে নাস্তা করে নিল। আর তারপর প্রিয়াঙ্কা বাসার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো নীলের জন্য, কারণ কোথায় মিটিং করতে যেতে হবে এই কথাটা প্রিয়াঙ্কা জানে না।
তাই এই মুহূর্তে তাকে এখানে অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। 9:30 বাজতে না বাজতেই নীল প্রিয়াঙ্কার বাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করালো। গাড়ি দাঁড় করাতেই নীল গাড়ির জানালার কাচ নামিয়ে প্রিয়াঙ্কাকে বলতে লাগলো। চলে আসুন, তাড়াতাড়ি টাইম হয়ে গেছে। প্রিয়াঙ্কা তখন আর এক মুহূর্তও দেরি না করে গাড়িতে উঠে বসলো। আর প্রিয়াঙ্কা গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে নীল গাড়ি স্টার্ট করলো। নীল গাড়ি চালাতে লাগলো। গাড়িটাকে এনে দাঁড় করালো বিশাল বড় একটা রিসর্টের সামনে। এটা দেখে প্রিয়াঙ্কা নীলকে প্রশ্ন করলো। কি ব্যাপার স্যার, আপনি রিসোর্টের সামনে এসে গাড়ি দাঁড় করালেন কেন? নেমে আসুন, তারপর বলছি। এই কথা বলে নীল গাড়ি থেকে নেমে পড়লো। প্রিয়াঙ্কা তখন আর কোনো উপায়ান্তর না পেয়ে নিজের পিছন পিছন গাড়ি থেকে নামলো। প্রিয়াঙ্কাকে নিয়ে রিসর্টের ভিতরে প্রবেশ করলো। রিসর্ট সুন্দর করে সাজানো গোছানো, দেখে মনে হয় কেউ কোনো প্রোগ্রামের জন্য বুকিং করেছে। কিন্তু অন্য কেউ যদি এটা বুকিং করে তাহলে নীল প্রিয়াঙ্কাকে নিয়ে এখানে কেন আসলো? এরকমই হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে প্রিয়াঙ্কার মনের মধ্যে। হঠাৎ করে ওই রিসেপশনের ম্যানেজার ওখানে চলে আসলো আর নীলকে দেখেই বলতে লাগলো। আসসালামু আলাইকুম স্যার, দেখুন তো সাজানোটা আপনার পছন্দ হয়েছে কি না। হ্যাঁ, আমার খুব পছন্দ হয়েছে। এখন আপনাদের ম্যাডামের পছন্দ হলেই হয়। নীলের এমন কথা শুনে প্রিয়াঙ্কার কিছুটা থতমত খেয়ে গেল। কারণ প্রিয়াঙ্কা যতদূর ব্যাপারে শুনে চ্যানেল এখনও বিয়ে করেনি। তাহলে ম্যাডাম বলতে নীল কাকে বোঝাতে চেয়েছে? তখনই পাশে থাকা ম্যানেজারটি প্রিয়াঙ্কার দিকে একটু আর চোখে তাকালো আর তারপর বলতে লাগলো। স্যার, ম্যাডামেরও মনে হয় বেশ ভালোই পছন্দ হবে। ম্যাডাম তো যথেষ্ট সুন্দরী, আর সুন্দরী মেয়েরা এসব জিনিস খুব পছন্দ করে। ম্যানেজারের কথায় প্রিয়াঙ্কার টনক নড়ল আর সে তখনই বলতে লাগলো। আরে এসব আপনি কি বলছেন? আমি ওনার ম্যাডাম হতে যাব কেন? আমি ওনার অফিসে চাকরি করি, সাধারণ একজন এমপ্লয়ি। সো ঠিক করে কথা বলেন। প্রিয়াঙ্কার এরকম কথা শুনে নীল প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে থাকে, উদ্দেশ্য করে বলতে থাকে। মিস প্রিয়াঙ্কা, উনি ভুল কিছু বলেননি। উনি যা বলেছেন একদম ঠিক কথাই বলেছেন। আমি এই সব কিছু আপনার জন্যই অ্যারেঞ্জ করেছি। প্রিয়াঙ্কা তখন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। সে বুঝতেই পারছে না এখানে কি হতে চলেছে। তাই সে আবারও নীলকে বলল। এসব আপনি কি বলছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনি না আমাকে ক্লায়েন্ট মিটিংয়ের জন্য এখানে নিয়ে এসেছেন? তাহলে এসব কি হচ্ছে? আপনাকে যদি আমি যত কথা বলতাম তাহলে কি আপনাকে আমি এই পর্যন্ত নিয়ে আসতে পারতাম? প্রিয়াঙ্কা তখন বলতে পারে নীল তাকে এখনো মিথ্যা কথা বলে নিয়ে এসেছে। কিন্তু নীল তাকে মিথ্যা কথা কেন বলল? তাহলে সত্য বলতে এখানে কি হতে চলেছে? তখনই প্রিয়াঙ্কা আবারও নীলকে জিজ্ঞাসা করে। আচ্ছা ঠিক আছে, সেটা আমি বুঝতে পারছি। আপনি আমাকে মিথ্যা বলে এখানে নিয়ে এসেছেন। সত্য ঘটনাটা কি সেটাই আমাকে খুলে বলুন। তখনই নীল পাশের টেবিলের উপর রাখা বিশাল একটা ফুলের তোড়া নিয়ে প্রিয়াঙ্কার সামনে হাঁটু গেড়ে বসে বলতে থাকে। প্রেম কাকে বলে আমি জানি না, তবে কাউকে মিস করার নাম যদি প্রেম হয় তাহলে আমি তোমার প্রেমে পড়েছি। কাউকে প্রতিটা সেকেন্ড অনুভব করার নাম যদি ভালোবাসা হয় তাহলে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। জানো, সত্যি বলতে কিভাবে প্রপোজ করতে হয় কাউকে আমি সেটাই জানি না। তারপরও আমি তোমাকে প্রপোজ করতে এসেছি কারণ আমি তোমায় ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ প্রিয়াঙ্কা। হোয়াটস দিস ননসেন্স? এসব আপনি কি বলছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি যে পাগলের মতো প্রলেপ করছেন? আরে আমার মাথা খারাপ হতে যাবে কেন? আমার মাথা সম্পূর্ণ ঠিক আছে। আমার মাথায় কোনো সমস্যা হয়নি। আমি সত্যি বলছি, তোমায় ভালোবেসে ফেলেছি। নীল তখনও ফুলের তোড়াটা প্রিয়াঙ্কার দিকে তাক করে ধরে আছে, কিন্তু প্রিয়াঙ্কা সেটা আর নিল না। সেখান থেকে হনহন করে বেরিয়ে আসলো আর একটা রিক্সা ডেকে বাসায় চলে আসলো। নীল বেশ কয়েকবার পিছন থেকে প্রিয়াঙ্কাকে ডাক দেয়, কিন্তু প্রিয়াঙ্কাকে উপেক্ষা না করেই চলে আসে। নীল তখন আর কি করবে, রিসোর্টের বিল মিটিয়ে দিয়ে সেখান থেকে চলে আসলো। প্রিয়াঙ্কা বাসায় এসে চুপচাপ নিজের রুমে বসে আছে। তখনই যার ছোট বোন দিশা তার রুমে আসে আর বলে। কি ব্যাপার আপু, কি হয়েছে? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কিন্তু প্রিয়াঙ্কা তখন তার কথার কোনো উত্তর দেয় না, চুপচাপ বসে থাকে। দিশা বুঝতে পারে হয়তো তার বোন কোনো কারণে চিন্তিত আছে, তাই সে আর কোনো প্রশ্ন করলো না, চুপচাপ সেখান থেকে চলে গেল। এদিকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। প্রিয়াঙ্কার মোবাইলটা বারবার বেজেই চলেছিল। নীল তাকে বারবার ফোন দিচ্ছে। এটা দেখে দিশা প্রিয়াঙ্কাকে বলে। কি হলো আপু? কেউ একজন তোমাকে সেই কখন থেকে ফোন দিচ্ছে, কিন্তু তুমি ফোন তুলছো না কেন? কি হয়েছে বলো তো শুনি। কিছু হয়নি, তুই এখান থেকে চলে যা, আমাকে একটু একা থাকতে দে। দিশা তখন আর কোনো কথা না বলে সেখান থেকে বের হয়ে চলে গেল।
দিশা চলে যেতেই প্রিয়াঙ্কা উঠে গিয়ে রুমের দরজাটা লাগিয়ে দিল। আর তারপরেই ফোনটা রিসিভ করলো। রিসিভ করতেই অপর প্রান্ত থেকে শুনতে পেল। কি ব্যাপার প্রিয়াঙ্কা? সেই কখন থেকে তোমাকে ফোন দিচ্ছি, কিন্তু তুমি আমার ফোন তুলছো না কেন? কি সমস্যা? কি হয়েছে তোমার, বলো তো শুনি। আমার কিছুই হয়নি, কিন্তু আপনি যে প্রস্তাবটা আমাকে দিয়েছেন সেটা মেনে নেওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু কেন? কিসের কমতি আছে আমার, যার কারণে তুমি আমাকে নিজের যোগ্য বলে মনে করছো না? আপনার সব কিছুই আছে, আর আপনি সব দিক থেকে যোগ্য, কিন্তু সেটা আমার জন্য নয়, কারণ আমি আপনার যোগ্য নই। তাই আমি সবচাইতে বেশি খুশি হব আপনি যদি এই সময় সব কিছুই ভুলে যান আর নেক্সট টাইম কখনোই আমাকে বিরক্ত না করেন। এই বলে প্রিয়াঙ্কা ফোনটা কেটে দিল। এরপর থেকে নীল একদম কোমর বেঁধে লাগে প্রিয়াঙ্কার পিছনে, যেন সে প্রিয়াঙ্কাকে রাজি করিয়েই ছাড়বে। প্রতিদিনই প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলতেও তাকে বিভিন্নভাবে ইমপ্রেস করার চেষ্টা করত। কিন্তু প্রিয়াঙ্কার মন সে সব কিছুতে গলতো না। বরাবরের মতো সে নীলকে অ্যাভয়েড করে যেত। তাই নীল চিন্তা করতে থাকে কিছু একটা করতেই হবে, কারণ সে প্রিয়াঙ্কাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। প্রিয়াঙ্কাকে ছাড়া তার বেঁচে থাকা একেবারেই অসম্ভব। তাই সে চিন্তা করতে থাকে কিভাবে প্রিয়াঙ্কাকে এই প্রস্তাবে রাজি করানো যায়। বিভিন্ন উপায় খুঁজেই, কিন্তু বরাবরের মতোই তার মনে হয় প্রিয়াঙ্কা কোনোভাবেই রাজি হবে না। তাই সে সিদ্ধান্ত নেয় প্রিয়াঙ্কার ছোট বোনকে কিডন্যাপ করবে এবং সেটাকেই হাতিয়ার করেই প্রিয়াঙ্কাকে তার প্রস্তাবে রাজি করাবে। কারণ এই একটাই আছে সারা পৃথিবীতে প্রিয়াঙ্কার দুর্বল জায়গা, এটা ছাড়া অন্য কোনো উপায় খোলা নেই। আর তার পরিকল্পনা অনুযায়ী সে প্রিয়াঙ্কার ছোট বোনকে কিডন্যাপ করে। আর তারপর কি হলো সেটা তো আপনারা দেখতেই পেলেন। তো ভিউয়ার্স, চলুন দেখি এরপর কি হয়। নীল প্রিয়াঙ্কাকে নিয়ে সোজা গাড়িতে উঠে আর গাড়ি থেকে ড্রাইভারকে নামিয়ে দিয়ে বলে দিশাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে। এদিকে ড্রাইভার দিশার কাছে চলে আসে, দিশাকে বাড়িতে পৌঁছে দেয়। এদিকে নীল প্রিয়াঙ্কাকে নিয়ে তার বাড়িতে চলে আসে। বাড়িতে আগে থেকেই সব কিছু বলে রাখা হয়েছিল। তাই নীলের আম্মু নতুন বউকে বরণ করার জন্য যত কিছুর প্রয়োজন হয় সব কিছু ব্যবস্থা করে রেখেছিল। সব কিছু থেকে প্রিয়াঙ্কা বুঝতে পারে আসলে এটা তাদের ফ্যামিলি প্ল্যান অনুযায়ী হয়েছে। নীলের আম্মু প্রিয়াঙ্কাকে বরণ করে ঘরে তুলে নিলেন। প্রিয়াঙ্কা একটা রুমের মধ্যে একা একা বসে আছে। তার আর কোনো কিছুই ভালো লাগছে না। সে যেন এখান থেকে ছুটে পালাতে পারলেই বাঁচে। তখনই নীলের আম্মু ওই রুমে আসলো আর প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, বৌমা প্লিজ, তুমি মন খারাপ করো না। আমার ছেলেটা একটু রাগী, কিন্তু তোমায় সে খুব বেশি ভালোবাসে। তুমি যেদিন থেকে ওর অফিসে এসেছো সেদিন থেকে ওর মুখে তোমার কথা ছাড়া আর কিছু শুনি না। সে যদি আমাকে ভালোবাসে তাহলে আমার সঙ্গে এসব কিছু করতো না। আপনার ছেলেকে বলুন আমাকে ছেড়ে দিতে, আমি বাসায় যাব। এই কথাটা তুমি ভুল করেও বলো না। আমার ছেলে যদি জানতে পারে তুমি এমন কিছু বলেছো, তাহলে কি করবে তার কোনো ঠিক ঠিকানা নেই। কারণ সে তোমাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। তোমাকে সে কোনোভাবেই নিজের জীবন থেকে চলে যেতে দিবে না। এই বলে নীলের আম্মা একটা নতুন বেনারসি আর বেশ কিছু জুয়েলারি প্রিয়াঙ্কার হাতে তুলে দিয়ে বলল, এই নাও, এগুলো তোমার জন্য। এগুলো পরে তৈরি হয়ে নাও। রাতে আমরা সবাই তোমাদের বিয়ে উপলক্ষে ডিনারে যাব। সেখানে বেশ কিছু মেহমানও থাকবে। এই কথা বলে নীলের আম্মু সেখান থেকে চলে গেল। প্রিয়াঙ্কা কিছু বুঝতে পারছে না তখন তার কি করা উচিত। এদিকে তার এই সব কিছু পরে সংসেজে ইচ্ছে করছে না, তাই সে সব কিছু ফেলে রেখে চুপচাপ সেখানেই বসে থাকে। তখনই নীল রঙের ভিতরে আসে। প্রিয়াঙ্কাকে এভাবে বসে থাকতে দেখে নীল ধমক দিয়ে প্রিয়াঙ্কাকে বলতে থাকে, কি হলো? আম্মু কি বলে গেল তোমাকে? সেটা কি তুমি শুনতে পাওনি নাকি? এখন কি আবার তোমাকে নতুন করে কিছু বলতে হবে নাকি? আমি পারবো না এগুলো পড়তে, আমার ভালো লাগছে না, আমাকে প্লিজ আমার বাসায় যেতে দিন। প্রিয়াঙ্কার এই কথা শুনে নীল অনেক বেশি রেগে গেল আর প্রিয়াঙ্কার চুলের মুঠি ধরে বলতে লাগলো, দেখো, অনেক কথা বলেছিস, আর তোর সব কথা আমি সহ্য করেছি। তোর আর কোনো কথা সহ্য করতে পারছি না আমি। তুই যদি এই মুহূর্তে এগুলো পরে তৈরি না হোস, তাহলে তোর সঙ্গে আমি এরকম কিছু একটা করব যেটা তুই কল্পনাও করতে পারবি না। এই কথা বলে নীল রাগে ফুসফুস করতে করতে রুম থেকে বের হয়ে চলে গেল। এদিকে প্রিয়াঙ্কা বসে বসে কান্না করছে। তার সঙ্গে কেন এরকমটা হচ্ছে সে এটাই ভেবে পাচ্ছে না। একে তো তার উপর বট গাছের ছায়ার মতো বাবাটা নেই, এমনকি পৃথিবীতে তার আত্মীয় স্বজন বলতেও সেরকম কেউ নেই। আছে এক দূর সম্পর্কের মামা, সেখানেও যাওয়ার কোনো জো নেই। প্রায় আধা ঘন্টার মতো সময় কেটে গেল। তখনই আবারও নীলের আম্মু প্রিয়াঙ্কার রুমে আসে আর দেখতে পায় প্রিয়াঙ্কা বসে বসে কান্না করছে। নীলের আম্মু তখন প্রিয়াঙ্কার কাছে তার কান্নার কারণ জানতে চাই। প্রিয়াঙ্কা তখন বলতে থাকে, বিষয়টা এরকম
বিষয়টা এরকম হয়ে যাচ্ছে না, আগুন দিয়ে আবার আপনারা এই পানি ঢালতে আসছেন। দেখো, আমরা যা বলছি আর যা করছি তোমার বাবার জন্যই করছি। তা না হলে তুমি তো আমার ছেলেকে বুঝতেই পারছো সে তোমার কি করবে। তাই কথা না বাড়িয়ে তৈরি হয়ে নাও। এই বলে প্রিয়াঙ্কার শাশুড়ি মা নিজেই প্রিয়াঙ্কাকে শাড়ি চুড়ি পরিয়ে তৈরি করিয়ে দিলেন। আর তারপর বললেন, নীল রুমে আসলে ওর সঙ্গে আর কোনো ঝামেলা করবে না, চুপচাপ চলে আসবে। আমরা নিচে সবাই অপেক্ষা করছি। এই কথা বলে নীলের আম্মু সেখান থেকে চলে গেল। প্রিয়াঙ্কা চুপচাপ বসেই রইল। বেশ কিছুক্ষণ পর নীল আবার রুমে আসলো। প্রিয়াঙ্কাকে রেডি দেখে সে নিজেও রেডি হয়ে নিল। আর তারপর প্রিয়াঙ্কাকে বলল, সন্ধ্যা হয়ে গেছে, চলো। এই কথা বলে প্রিয়াঙ্কার হাত ধরে তাকে নিয়ে বাইরে চলে আসলো। প্রিয়াঙ্কাও তখন আর কোনো কথা বলল না, কারণ সে বুঝতে পারছে এখন কোনো কথা বলেও কোনো কাজ হবে না। প্রিয়াঙ্কা আর নীল এক গাড়িতে বসছে আর তার ফ্যামিলি মেম্বাররা অন্য গাড়িতে করে পিছনে আসছে। হোটেলে পৌঁছেই প্রিয়াঙ্কা তো একদম অবাক। হোটেলে পৌঁছেই প্রিয়াঙ্কা দেখতে পেল তার ছোট বোন দিশা অনেকক্ষণ আগে থেকেই সেখানে অপেক্ষা করছে তাদের জন্য। প্রিয়াঙ্কা তার ছোট বোন দিশাকে সেখানে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে তার ছোট বোনকে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে বলতে লাগলো, দিশা, ওরা তোর সঙ্গে উল্টোপাল্টা কিছু করেনি তো? না আপু, একদমই নয়। আমি যেরকমটা ভেবে ভয় পেয়েছিলাম আমার সঙ্গে সেরকম কিছুই হয়নি। বরঞ্চ ওরা তো আরও অনেক ভালো মানুষ। আমার সঙ্গে সবাই অনেক ভালো আচরণ করলো। আর দুলাভাই তো জাস্ট ইমাজিন, দেখো সে আমাকে একটা ডায়মন্ড নেকলেস গিফট করেছে, আর সেই সঙ্গে আরও কত কিছু। ছোট বোনের কথা শুনে প্রিয়াঙ্কা তো একদম অবাকে চূড়ান্ত সীমানায় পৌঁছে গেছে। তখনই নীল সেখানে এসে হাজির হয়। প্রিয়াঙ্কা নীলের দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলতে পারছে না, চোখ দিয়ে শুধু পানি গড়িয়ে পড়ছে। তখনই নীল তার চোখের পানিটা মুছে দিয়ে বলল, একদম কান্না করবে না পাগলি মেয়ে, তোমাকে আমি ভালোবাসি আর তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। তোমার আর তোমার বোনের দায়িত্ব তো আমাকে নিতেই হবে, কারণ আমি ছাড়া তো তোমাদের দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই। এই কথা বলে নীল তখনই প্রিয়াঙ্কাকে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল। সবার সামনে এরকম পরিস্থিতিতে পড়ে প্রিয়াঙ্কা অনেকটাই লজ্জায় পড়ে গেল, তাই সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল। তখনই নীল তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। তারপর প্রিয়াঙ্কার কানে কানে বলতে থাকে, এই নাড়াচাড়া করছো কেন? সবাই দেখে কি ভাববে আমি জোর করে তোমার সঙ্গে কিছু করছি? হ্যাঁ, করেছেনই তো। এই যে জোর করে আমাকে বিয়ে করেছেন, আমি কি আপনাকে বিয়ে করতে রাজি ছিলাম? যা হওয়ার তা হয়ে গেছে, এখন সব কিছু ভুলে যাও প্লিজ। আমি তোমায় ভালোবাসি। এই কথা বলে নীল প্রিয়াঙ্কা আর দিশাকে এক সাইডে বসিয়ে দিল। তারা দুই বোন সেখানে বসে গল্প করতে লাগলো। আর এদিকে দেখতে দেখতে নীলের ফ্যামিলির সবাই সহ সমস্ত গেস্টরাও আসতে শুরু করলো। দেখতে দেখতে রাত 8টা বেজে গেল। তখনই নীল সবাইকে উদ্দেশ্য করে মাইক্রোফোনে বলতে লাগলো, অ্যাটেনশন প্লিজ, আমি আপনাদেরকে কিছু বলতে চাই। আপনারা হয়তো এটা জানেন যে এখানে আমি শুধুমাত্র ডিনারের আয়োজন করেছি, কিন্তু সেটা ভুল। তারপর নীল বলতে থাকে, কারণ আমি আপনাদেরকে সমস্ত কথাটা বলিনি। এখানে ডিনারের আয়োজন করা হয়েছে ঠিক, সেই সঙ্গে আমি আপনাদেরকে ছোট্ট একটা সারপ্রাইজ দিতে চাই। আপনারা আমাদের আত্মীয় স্বজন যারা আছেন সবাই অনেক দিন ধরেই অপেক্ষা করছেন আমি যেন বিয়ে করে আমার ঘরে দুষ্টু মিষ্টি একটা রাঙা বউ নিয়ে আসি। আর আজ আমি আপনাদের জন্য সেই জিনিসটাই নিয়ে এসেছি। কথাটা শুনেই উপস্থিত সবাই খুশিতে হাততালি দিতে লাগলো। আর তখনই নীল প্রিয়াঙ্কাকে স্টেজে ডেকে নিল আর সবাইকে উদ্দেশ্য করে আবারও বলতে লাগলো, এই হলো আপনাদের প্রত্যাশিত সেই মানুষটা, যাকে অনেক কষ্টের পর আমি নিজের করে নিয়েছি। এই মানুষটির পিছনে আমি কত দিন সময় ব্যয় করেছি তার কোনো ঠিক নেই। এই মানুষটার পিছনে আমি পাগলের মতো ঘুরে বেরিয়েছি, কিন্তু এই মানুষটা আমাকে এক পয়সার মূল্য দেয়নি। ইনফ্যাক্ট সে আমাকে বিয়েই করতে চায়নি, তাই আমি বাধ্য হয়েছি এই মানুষটাকে জোর করে বিয়ে করতে। এবার আপনারাই বলেন, এটা আমি ঠিক করেছি নাকি ভুল করেছি? তখনই পাশ থেকে সবাই বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, এটা একদম ঠিক। এরপর নীল আরও বেশ কিছু কথা বলে নিজের বক্তব্য শেষ করে সবাইকে নিয়ে ডিনার করতে চলে গেল। খাওয়া দাওয়া শেষ হলে রাত 12টার দিকে সবাই মিলে বাড়িতে ফিরে আসলো। এদিকে নীল তার বাড়ির কয়েকজন কর্মচারীকে আগেই তার বেডরুমটা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য বলেছিল, কারণ নীল জানতো প্রিয়াঙ্কা ফুল খুব পছন্দ করে। প্রিয়াঙ্কা আরও একটা জিনিস খুব বেশি পছন্দ করে, সেটা হলো আইসক্রিম। নীল আজ প্রিয়াঙ্কার জন্য বেশ কয়েকটা ফ্লেভারের আইসক্রিম অর্ডার করেছে। নীল প্রিয়াঙ্কাকে নিয়ে বাড়িতে এসে সোজা নিজের রুমে ঢুকে গেল।
রুমের ভেতরটা দেখে প্রিয়াঙ্কা পুরাই টাস্কে খেয়ে গেল, কারণ ফ্যামিলির সবাই তো হোটেলে ছিল। তাহলে এখানে এসব কিছু করেছে কে? তখনই নীল প্রিয়াঙ্কার সামনে একটা ফুলের তোড়া আর একটা আইসক্রিম বক্স নিয়ে এসে বলে। সারপ্রাইজ। নীলের কাছ থেকে এরকম সারপ্রাইজ পেয়ে প্রিয়াঙ্কা অনেকটাই খুশি হয়। সবচাইতে বেশি খুশি হয় আইসক্রিমটা পেয়ে। প্রিয়াঙ্কা তখনই নীলের হাত থেকে আইসক্রিম বক্সটা নিয়ে খাওয়া শুরু করলো। একদম বাচ্চাদের মতো আইসক্রিম খাচ্ছে, আর নীল দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। প্রায় অর্ধেক আইসক্রিম খেয়ে ফেলেছে। তখনই প্রিয়াঙ্কা লক্ষ্য করলো নীল তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। তখনই প্রিয়াঙ্কা নীলকে বলতে থাকে, কি ব্যাপার, আপনি এইভাবে আমার দিকে হা করে তাকিয়েছেন কেন? আমার তো চোখ লেগে যাবে। প্রিয়াঙ্কার এমন কথা নীল অনেকটাই লজ্জা পেয়ে গেল, আর তারপর বলতে লাগলো, আরে না, ঠিক আছে, আমি বেলকনিতে চলে যাচ্ছি। তোমার খাওয়া শেষ হলে আমাকে ডাক দিও। প্রিয়াঙ্কা তখন কোনো কথাই বলল না, আবারও আইসক্রিম খাওয়ায় মনোযোগ দিল। সবগুলো আইসক্রিম শেষ করে ধপাস করে সোফায় বসে পড়ল, আর জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। মনে হয় যেন সে তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ করে ফিরে এসেছে। নীল তখনও ব্যালকনিতেই বসে আছে। প্রায় ঘন্টাখানিক সময় কেটে গেছে, কিন্তু প্রিয়াঙ্কা এখনও ডাক দিচ্ছে না। এটা দেখে নীল ব্যালকনি থেকে রুমের ভিতরে আসে, আর দেখতে পায় প্রিয়াঙ্কা একদমই ক্লান্ত হয়ে সোফায় বসে আছে। তখনই নীল প্রিয়াঙ্কাকে বলে, তোমার আবার কি হলো? এভাবে কেন শুয়ে আছো? দেখতে পাচ্ছে না আইসক্রিম খেতে খেতে আমি ক্লান্ত হয়ে গেছি, তাই তো এভাবে বসে আছি। প্রিয়াঙ্কার এই কথা শুনে নীল তো একদম হেসেই কুটি কুটি হচ্ছে। আইসক্রিম খেয়ে কেউ এভাবে ক্লান্ত হয়ে যেতে পারে, এটা নীল প্রথমবার শুনল। প্রিয়াঙ্কা নীলকে এভাবে হাসাহাসি করতে দেখে প্রিয়াঙ্কা জিজ্ঞাসা করে, নীল এভাবে হাসাহাসি করছে কেন? তখন আইসক্রিম খেয়ে এতটা ক্লান্ত হতে পারে জীবনে প্রথমবার শুনছি তো, তাই। প্রিয়াঙ্কা তখনই গাল ফুলিয়ে নেয়। এটা দেখে নীল বলতে থাকে, তোমার আবার এখন কি হলো? এখন কেন আবার গাল ফুলিয়েছ? তখন প্রিয়াঙ্কা বলে, আপনি আমাকে নাকি এইভাবে হাসছেন? তাহলে আমি কি করব? আমার ক্লান্ত লাগছে, তাই আমি এইভাবে শুয়ে আছি। তাছাড়া সারাদিন আপনি আমাকে যে একটা টেনশনের উপর দিয়ে রেখেছেন, তারপর কি আর আমি ঠিক থাকতে পারি নাকি? হ্যাঁ, সেটাও ঠিক। যাই হোক, বাদ দাও এখন। আজকে তো আমাদের বাসর রাত, সেটা কি তোমার মনে আছে নাকি? মনে আছে। এটা তো ওসব কিছুই হবে না। আমি এখন ক্লান্ত আছি, আমাকে ঘুমাতে হবে। এই বলে প্রিয়াঙ্কা সোফাতেই শুয়ে পড়ে, আর মুহূর্তের মধ্যেই ঘুমের দেশে চলে যায়। কিন্তু নীলকে আর ছেড়ে দেওয়ার মতো পাত্র নাকি? বহু অপেক্ষার পর ভালোবাসার মানুষকে নিজের করে পেয়েছে বলি কথা। প্রিয়াঙ্কাকে তুলে নিল আর বিছানায় এনে শুয়ে দিল। তারপর প্রিয়াঙ্কাকে ঘুমন্ত অবস্থাতেই সে আদর করতে লাগলো। প্রিয়াঙ্কার ঠোঁট, গলায় আর ঘাড়ে ভালোবাসার স্পর্শ দিতে লাগলো। প্রথমবার কোনো পুরুষের স্পর্শ পাচ্ছে প্রিয়াঙ্কা। একটু পরপর কেঁপে উঠছে, কিন্তু ঘুম যেন তাকে ছাড়তেই চাইছে না। এদিকে নীল কিস করতে করতে আস্তে আস্তে প্রিয়াঙ্কার শরীরে নিচের দিকে যেতে লাগলো। তখনই তার চোখ আটকে গেল ওই জায়গাটায়। কোন জায়গাটায় বলুন তো শুনি? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আপনারা কি বলবেন। যাই হোক, আপনাদের বলার প্রয়োজন নেই, আমি নিজেই বলে দিচ্ছি। প্রিয়াঙ্কার নাভিতে। মেয়ে মানুষের নাভি এত সুন্দর হতে পারে, এটা নীলের আগে জানা ছিল না। প্রিয়াঙ্কার নাভিকে নীল অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রিয়াঙ্কার নাভি যেন তাকে প্রিয়াঙ্কার আরও কাছে টেনে নিচ্ছে। সে আলতো করে প্রিয়াঙ্কার নাভির চারপাশে হাত বুলাতে থাকে। ততক্ষণে প্রিয়াঙ্কার ঘুম ভেঙে গেছে। তখনই প্রিয়াঙ্কা নীলকে বলতে থাকে, আরে কি হলো? আপনি আমার ওখানে কি করছেন? দেখতে পাচ্ছ না আদর করছি? তাহলে আবার জিজ্ঞাসা করছো কেন? এই বলে নীল আবারও প্রিয়াঙ্কার নাভিতে নিজের ঠোঁট দিয়ে স্পর্শ করতে লাগলো, আর ছোট ছোট করে কামড় দিতে লাগলো। প্রিয়াঙ্কা নীলের স্পর্শ পেয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, আর কেমন যেন একটা অনুভূতি হচ্ছে তার। বারবার কেঁপে উঠছে, কিন্তু নীল এসবের দিকে লক্ষ্য না করে সে তার লক্ষ্যতেই অটল রইল। প্রিয়াঙ্কার সারা শরীরে ভালোবাসার স্পর্শ দিতে লাগলো, আর প্রিয়াঙ্কার শরীরের স্পর্শকাতর জায়গাগুলোতে ছোট ছোট করে কামড় দিতে লাগলো। এভাবেই চলে গেল বেশ কিছুক্ষণ। প্রিয়াঙ্কা এখন আর নিজের মধ্যে নেই। সে যেন নিজের মধ্যে হারিয়ে যাওয়ার ইচ্ছে পোষণ করছে। প্রিয়াঙ্কা নিজেও তখন নীলের সঙ্গে রেসপন্স করতে থাকে। তাই নীল আর এক মুহূর্তও দেরি না করে প্রিয়াঙ্কাকে নিয়ে সুখের সাগরে ডুব দেয়। তারপর দুজনে অনেকক্ষণ ভালোবাসা আদান প্রদান করে, আর রাত 2টার দিকে দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। পরের দিন সকাল হতে না হতেই নীলের আম্মু নীলের রুমের দরজায় নক করে আর ডাকতে থাকে, এই নীল, আর কতক্ষণ ঘুমাবি? সকাল 11টা বেজে গেছে। সবাই তোদের জন্য নাস্তার টেবিলে অপেক্ষা করছে, তাড়াতাড়ি আয় তো দেখি। শাশুড়ি মায়ের গলার আওয়াজ শুনে প্রিয়াঙ্কা দেওয়ার পর থেকে বিছানা থেকে উঠে বসলো। কিন্তু ওই মুহূর্তে এসে একটা বিশাল লজ্জায় পড়ে গেল, কারণ তার শরীরে একটা সুতো ছিল না। সারা বিছানাতে খোঁজাখুঁজি করলো, কিন্তু কিছুই পেল না।
এদিকে নীল তখনই ঘুম থেকে উঠে যায় আর প্রিয়াঙ্কাকে এই অবস্থায় দেখে বলতে থাকে, তোমাকে তো এখন আরও বেশি হট লাগছে, মন চাইছে আর একটু আদর করি। চুপ করুন তো। আপনি আপনি তো আসলেই বড্ড বেশি বেয়াদব। আমার কাপড় চোপড় কোথায়? তাড়াতাড়ি ওগুলো দিন। শাশুড়ি মা নাস্তা করার জন্য ডাকছে। ফ্রেশ হয়ে নিচে যেতে হবে। দেবো না তোমায়, আর একটু আদর করব। এই বলে নীল প্রিয়াঙ্কাকে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল আর তার দুই ঠোঁটের নিচে ঠোঁট ডুবিয়ে দিল। কিন্তু প্রিয়াঙ্কা তখন না দিয়ে তাকে ধাক্কা মেরে বিছানা থেকে ফেলে দিল আর সে নিজেও বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে ঢোকার পরেই ঘটল আরেক বিপত্তি, কারণ প্রিয়াঙ্কা কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে যায়নি। তাই সে ফ্রেশ হয়ে বারবার নীলকে ডাকতে থাকে তার কাপড় চোপড় দিয়ে আসার জন্য। অবশেষে নীল কাপড় চোপড় নিয়ে গেল ঠিকই, কিন্তু প্রিয়াঙ্কা যেই না ওয়াশরুমের দরজাটা খুলল তখনই নীল প্রিয়াঙ্কার সঙ্গে ওয়াশরুমের ভিতরে ঢুকে গেল। নীলকে ওয়াশরুমের ভিতরে ঢুকতে দেখে প্রিয়াঙ্কা বলতে লাগলো, আরে এটা আপনি কি করছেন? আপনি কেন ওয়াশরুমের ভেতরে চলে এসেছেন? তোমার সঙ্গে রোমান্স করতে। এই বলে নীল ঝর্ণাটা ছেড়ে দিয়ে প্রিয়াঙ্কাকে টান দিয়ে নিজের কাছে টেনে নিল আর প্রিয়াঙ্কার ঠোঁটে নিজের দুই ঠোঁট ডুবিয়ে দিল। প্রিয়াঙ্কা নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু ততক্ষণে নীল প্রিয়াঙ্কার হাত দুটো দেয়ালের সঙ্গে চেপে ধরে ইচ্ছে মতো চুমু খেতে থাকে। প্রিয়াঙ্কার তখন শরীরে কোনো পোশাক ছিল না। প্রিয়াঙ্কার পুরো শরীরটাই যেন নীলকে তার দিকে আকর্ষণ করছিল। প্রিয়াঙ্কাকে এমন অবস্থায় দেখতে পেয়ে নীল যেন একদম পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। সে যেন কোনোভাবেই নিজেকে আর ধরে রাখতে পারছিল না। তাই সে প্রিয়াঙ্কার বুকের মধ্যে নিজের মুখ ডুবিয়ে দেয়। প্রিয়াঙ্কা তখন আর সহ্য করতে পারছে না, তাই সে নীলকে একটু দূরে সরানোর চেষ্টা করে, কারণ ওইদিকে শাশুড়ি মা নাস্তার জন্য ডাকছে। কিন্তু নীল কোনো বাধাই মানল না। তার ভিতরে যেন প্রিয়াঙ্কাকে কাছে পাওয়ার নেশা জেগে বসেছে। তাই সে প্রিয়াঙ্কাকে আবারও আদর করতে শুরু করলো আর ভালোবাসার মহাসমুদ্রে ডুবে গেল। প্রায় ঘন্টা খানেক পর নিজেদের মনস্কামনা পূর্ণ করে প্রিয়াঙ্কা আর নীল ওয়াশরুম থেকে বের হলেও তারপর জামা কাপড় পরে রেডি হয়ে সকালে নাস্তার জন্য চলে গেল। ততক্ষণে অলরেডি দুপুর 12টা বেজে গেছে। সবাই তখনও তাদের দুজনের জন্য অপেক্ষা করছিল। প্রিয়াঙ্কাকে দেখে নাস্তার টেবিল থেকে নীলের ছোট বোন টিটকারি মেরে বলল, তা ভাবি, নতুন জামাই পেয়ে সারাক্ষণই তার ভালোবাসা পেতে হয় নাকি? রোজের কথায় প্রিয়াঙ্কা অনেকটাই লজ্জা পেয়ে গেল। তখনই ওপাশ থেকে নীল সেটা বুঝতে পেরে তার ছোট বোনকে ধমক দিয়ে বলল, চুপ করবি তুই? তুই তো দেখছি ইদানিং বড্ড বেশি বেয়াদব হয়ে গেছিস, কোনো কথাই শুনিস না, আর বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও ভুলে গেছিস। আমি আবার ভুল কি বললাম? যেটা সত্যি সেটাই বললাম। দুপুর 12টা বাজে, এখনো নাস্তার টেবিলে নাস্তা নিয়ে বসে তোমাদের জন্য অপেক্ষা করতে হচ্ছে। তোকে বলেছিলাম নাকি আমাদের জন্য নাস্তা টেবিলের রাস্তা নিয়ে বসে বসে অপেক্ষা করতে? তাহলে তুই এখানে বসে আছিস কেন? তুই খাওয়া দাওয়া করে চলে গেলেই তো পারতি। আম্মু তো নাস্তা করতেই দিচ্ছিল না, তা না হলে কি আর আমি তোমাদের নাটক দেখার জন্য এখানে বসে থাকতাম না? কি কবেই নাস্তা শেষ করে চলে যেতাম। এইভাবে কথা বলতে বলতে দুই ভাই বোনের মধ্যে ইতিমধ্যে ঝগড়া লেগে যাওয়ার মতো অবস্থা। তখনই নীলের আম্মু পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যেতে পারে এই ভেবে তাহলে দুজনকেই ধমক দিয়ে বললেন, এই তোরা কি শুরু করেছিস বল তো শুনি? সকালের নাস্তা দুপুরে করেছি, তাতেও তোদের হচ্ছে না, এখন আবার ঝগড়া বাঁধিয়ে দিচ্ছিস? নীল তখন তার আম্মুকে বলতে থাকে, তুমি আমার কেন দোষ দিচ্ছ? তোমার মেয়েকে কিছু বলতে পারছো না? সে তো নিজে থেকে এসে আমার সঙ্গে ঝগড়া করছে, তারপরও তুমি আমাকে এই কথা শোনাবে? এই কথা শুনে রোজও কম যায় না, সেও বলতে থাকে, তোমাদের জন্য আমাদেরকে দুপুরে নাস্তা করতে হচ্ছে, তারপর আবার বলছিস আমি বেশি কথা বলি। তারপর আবারও নীলের আম্মু তাদের দুজনকে ধমক দিয়ে দুজনের ঝগড়া বন্ধ করে আর সবাই মিলে নাস্তা শেষ করে। সেদিন বিকেলবেলা নীল প্রিয়াঙ্কাকে বলতে লাগলো একটু রেডি হওয়ার জন্য। তারা দুজনে প্রিয়াঙ্কার ছোট বোন দিশাকে এ বাড়িতে নিয়ে আসবে। এই কথা শুনে প্রিয়াঙ্কা বলে, সত্যি বলছো তুমি দিশাকে এখানে নিয়ে আসবে? তাহলে তো আমার খুবই ভালো হবে। দুই বোন একসঙ্গে সময় কাটাতে পারবো। হ্যাঁ, কারণ দিশা আর রোজ যেহেতু একই ক্লাসে এবং একই কলেজে পড়াশোনা করে, তাই তারা দুজনে একসঙ্গে থেকে পড়াশোনা করবে। এই কথাটা শুনে প্রিয়াঙ্কা অনেক খুশি হয় এবং খুশি মনে তাড়াহুড়ো করে রেডি হয়ে নিজের পক্ষে আনতে চলে গেল। সন্ধ্যার মধ্যেই তারা দিশাকে নিয়ে বাড়িতে ফিরে আসলো। রোজও দিশাকে দেখে অনেক খুশি হয়, কারণ তারা দুজনেই একসঙ্গে এখন থেকে কলেজে যেতে পারবে আর পড়াশোনাও করতে পারবে। বোনকে কাছে পেয়ে প্রিয়াঙ্কারও মন খুব ভালোই ছিল। এদিকে নীল বেশি দিন বাড়িতে থাকতে পারল না,
কারণ অফিসে সব কিছু এখন তাকে একা হাতে সামাল দিতে হয়। তাই সেদিন সন্ধ্যাবেলা ড্রয়িং রুমে সেই নীলের সবার উদ্দেশ্যে বলল। আমাকে তো এখন থেকে অফিসে জয়েন করতে হবে। এই কথাটা শুনে প্রিয়াঙ্কার মন কিছুটা খারাপ হয়ে গেল, কারণ নীল ওই কথাটা বলার সঙ্গে এই কথাটা বলে দিয়েছে প্রিয়াঙ্কা এখন থেকে বাড়িতেই থাকবে। তাই সারাদিন একা একা বাড়িতে থাকতে তার একটুও ভালো লাগবে না। অফিসে গেলে না হয় নীলের পাশাপাশি থাকতে পারতো। তাই প্রিয়াঙ্কা বলতে থাকে, না, আমি তোমাকে একা একা অফিসে যেতে দেব না। যদি অফিসে যেতেই হয় তাহলে দুজন একসঙ্গে যাব, আর নয়তো দুজন একসঙ্গে বাড়িতে থাকবো। আরে বাবা, চৌধুরী বাড়ির বউ অফিসে চাকরি করছে, এটা লোকে জানতে পারলে কি বলবে বলো শুনি? আর চৌধুরী বাড়ির ছেলে যখন অফিসে নতুন সুন্দরী কর্মচারী দেখে তার সঙ্গে প্রেম করতে চাইবে, তখন আমার কেমন লাগবে বলো শুনি? প্রিয়াঙ্কার এই কথা শুনে উপস্থিত সবাই লজ্জায় মাথা নিচু করে নিল, কারণ প্রিয়াঙ্কা এরকম কিছু একটা বলবে কেউ কখনোই আশা করেনি। কারণ প্রিয়াঙ্কা যথেষ্ট বুদ্ধিমতী এবং গুণবতী একটা মেয়ে। সে তার নিজের স্বামীকে এরকম কথা বলবে এটা বিশ্বাসযোগ্য নয়। নীল তখন সবার অবস্থা বুঝতে পেরে প্রিয়াঙ্কাকে বলে, দেখো, তুমি আমাকে ভুল ভাবছো। আমি সেরকম ছেলে নই। তোমাকে আমার ভালো লেগেছিল, তোমাকে আমি ভালোবেসে ফেলেছিলাম, তাই তোমাকে পাওয়ার জন্য এত কিছু করেছি। কিন্তু তাই বলে এমনটা নয় যে মেয়েকে দেখব সেই মেয়েকে আমার ভালো লেগে যাবে। আমি অতটাও চরিত্রহীন নই, বুঝতে পেরেছো? চুপ করে থাকে। আর তারপর বুঝতে পারে আসলে এই কথাটা বলা একদমই উচিত হয়নি, কারণ এখানে পরিবারের সবাই রয়েছে। পরিবারের সবার সামনে তাকে ছোট করাটা একদমই উচিত হয়নি। তাই প্রিয়াঙ্কা নীলকে বলে। আই এম সরি। নীল তখন সবার সামনেই প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরে আলতো করে তার কপালে একটা ভালোবাসার পরশিকে দিয়ে বলে, ইটস ওকে। আমি বুঝতে পারছি তোমার মনের ব্যাপারটা, কিন্তু তুমি অফিসে চাকরি করো সেটা আমি কিংবা আমার ফ্যামিলির কেউ চাই না। আমার উপর ভরসা রাখো, তোমার বিশ্বাস কোনো দিন ভাঙবো না। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রিয়াঙ্কা রান্নাঘরে চলে গেল রান্না করার জন্য। যদিও এর মধ্যে একদিনও প্রিয়াঙ্কা রান্না করা যায়নি, ইনফ্যাক্ট তার রান্নাঘরে যাওয়ার প্রয়োজনও পড়েনি। কিন্তু আজ যেহেতু তার স্বামী অফিসে যাবে, তাই সে সকালবেলা ঘুম থেকে উঠেই নীলের জন্য নিজের হাতে নাস্তা বানায়। তার শাশুড়ি ঘুম থেকে উঠে প্রিয়াঙ্কাকে রান্নাঘরে দেখতে পেয়েই বেশ কিছুটা চমকে গিয়ে প্রিয়াঙ্কাকে প্রশ্ন করে, কি ব্যাপার বৌমা, এত সকালে তুমি রান্নাঘরে কেন? আপনার ছেলে আজ থেকে অফিসে যাবে, তাই তার জন্য নিজের হাতে নাস্তা বানালাম। সে সারাদিন বাইরে কাজ করবে, আমি ঘরের বউ, আমারও তো কিছুটা দায়িত্ব আছে, তাই নয় কি? এই বলে প্রিয়াঙ্কা নিজের হাতে নাস্তা রেডি করে রুমে নিয়ে চলে গেল। আর তারপর নীলকে নিজের হাতে নাস্তা খাইয়ে দিল। নীল অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। আর এদিকে প্রিয়াঙ্কা নীলের জন্য দুপুরের খাবারটাও প্যাক করে তার হাতে তুলে দিল। নীল চলে যাচ্ছিল, তখনই পিছন থেকে প্রিয়াঙ্কা বলতে লাগলো, চলে যাচ্ছ? কিছু ভুলে যাচ্ছ না তো? নীল তখনই বুঝতে পারে তার বিয়ে হয়েছে, তার ঘরে একটা বউ আছে। তাই অফিসে যাওয়ার আগে বউয়ের সঙ্গে একটু ভালোবাসার আদান প্রদান করা উচিত। তাই নীল আবারও ফিরে আসে আর প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরে তার কপালে ছোট্ট করে একটা ভালোবাসার পরশ এগিয়ে দিয়ে প্রিয়াঙ্কার কাছ থেকে বিদায় নেয়। প্রিয়াঙ্কাও হাসি মনে তাকে বিদায় দেয়। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো এক ভালোবাসার গল্পে। সে পর্যন্ত সবাই অপেক্ষা থাকুন। আল্লাহ হাফেজ।